দিদিভাই যখন তার 4 মাসের ছেলেকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল, তখন সৈকতটা পুরোই উন্মাদ হয়ে গেছিল। দিদির ছেলেকে এখানে এনে রাখলাম। মা দিন রাত কান্নাকাটি করতেন, বাবাও চুপচাপ শুয়ে থাকতেন, কোনো কথা বলতেন না কারোর সাথে। আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি বাবা কিছু করে বসেন। দিদিভাই ভালোবাসতো পাশের গ্রামের একটা ছেলেকে। ছেলেটা দেখতে শুনতে খুবই ভালো ছিল। চেহারা দেখি যে দিদিভাইয়ের মন ভুলে গেছিল সেটা বুঝতে আমাদের বাকি নেই। কিন্তু বাবা এই সম্পর্কটা কিছুতেই মানলেন না। তিনি রাতারাতি নিজের বন্ধুর ছেলে সৈকতদার সাথে দিদিভাইয়ের বিয়েটা দিয়ে দিলেন। আমার মনে পড়ে সেদিন দিদিভাই বাবার পা ধরে ডুবড়ে ডুবড়ে কাঁদছিল, কিন্তু বাবা একটুও গলেননি। দিদিভাইয়ের এরম দুর্দশা দেখে আমি নিজের আশঙ্কায় আটকে উঠেছিলাম সেদিন, কারণ আমিও তো একজনকে ভালোবাসি। সৈকতদার বাবা মা কেউ নেই, এমনকি তার 3 কুলে কেউই নেই। জন্মের সময় তার মা মারা গেছেন, আর কয়েক বছর আগে বাবা। সৈকতদা খুব সৎ আর সরল মনের মানুষ। আর্থিক দিক দিয়ে মোটামুটি বেশ অবস্থাপন্ন। জানি না বাবা কি বুঝে সৈকতদার সাথে দিদিভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিয়ের পর থেকে দিদিভাই আর একদিনও বাপের বাড়ি আসেনি। গভীর অভিমানে সে নিজেকে একলা করে নিয়েছিল। আমি মাঝে মাঝে দিদিভাইকে দেখতে যেতাম, বুঝতাম সৈকতদা দিদিভাইকে খুব ভালোবাসে। তবে দিদিভাইয়ের কাছে সেই ভালোবাসার কোনো দামই ছিল না। একদিন শুনলাম আমাদের পাশের গাঁয়ের যে ছেলেটাকে দিদি ভালোবাসতো সে নাকি শহরে চলে গেছে। আমরা সবাই এই খবরে স্বস্তি পেয়েছিলাম। আমার দিদিভাই মা হলো, ফুটফুটে একটা ছেলে হলো তার। কিন্তু সেই বাচ্চাতেও মন নেই তার। বাচ্চা কেঁদেই চলেছে, অথচ দিদিভাই উদাস থাকে। বাধ্য হলাম দিদিভাইয়ের ছেলেকে এখানে নিয়ে আসতে। একদিন পুকুরে স্নান করতে গিয়ে দিদিভাই আর ফিরল না। দিদিভাইয়ের পরনের শাড়িটা পুকুরের জলে ভাসছে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে দিদিভাই আত্মহত্যা করেছে। পুকুরে জাল ফেলে গায়ের বেশ কয়েকজন মিলে দিদিভাইকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু শাড়িটা ছাড়া কিছুই পাওয়া যায়নি। গায়ের লোকেরা বলল এই পুকুরে নাকি দোষ আছে। সৈকতদা স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুতেই যেন সে মন থেকে এটা মানতে পারছিল না। দিনে দিনে সৈকতদার মানসিক অবস্থা খারাপ হতে লাগলো। তাই তাকে আমাদের বাড়িতেই রাখা হলো। 3 মাস পর হঠাৎ একদিন সৈকতদার নামে একটা চিঠি এলো। চিঠি খুলেই আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। দিদিভাই সৈকতদাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। চিঠিটা এত দেরিতে কেন এসেছে কে জানে। সেদিন পুকুরে দিদিভাইয়ের শাড়ি ভেসে থাকাটা ছিল দিদিভাইয়ের একটা বিরাট চাল। সবাইকে পুকুরে ব্যস্ত রেখে সে পালিয়ে গিয়েছিল তার প্রেমিক ছেলেটির সাথে। ডিভোর্সের চিঠি পাবার পর সৈকতদা ভীষণভাবে বদলে গেল। গভীর শোকের পাহাড়টা ঘৃণায় রূপান্তরিত হলো। বাবাও আরো চুপচাপ হয়ে গেলেন। হুট করে বাবা একদিন সিদ্ধান্ত নিলেন আমাকে সৈকতদার সাথে বিয়ে দেবেন। বাবার কাছে আমাদের 2 বোনের জীবনের কোনো দামই নেই। সৈকতদা ছিলেন আসলে বাবার দুধ মায়ের নাতি। সেই দুধের ঋণ শোধ করতে বাবার তাই যত দুর্বলতা সৈকতদার উপর। আমি যদিও বাবার পা ধরে দিদিভাইয়ের মতো কাঁদতে পারিনি, কারণ আমি জানতাম বাবা এতে গলবেন না। এদিকে
দিদির ছেলে বুবুন আমাকেই মা ভাবে। আমিও যেন কি এক গভীর মাতৃত্বে আটকে গেছি। সন্তান জন্ম না দিয়েও যদি এত মায়া জন্মাতে পারে, তবে দিদি ভাই জন্ম দিয়েও কেন মায়াতে আটকে যায়নি? একদিন বাবা আমাকে ডেকে বললেন, মা, একমাত্র তুই আমাকে ঋণ মুক্ত করতে পারবি। তুই তো জানিসই যে ঋণ নিয়ে আমি ঘুমোতে পারি না। তোর দিদি তো আমায় ঋণ মুক্ত হতে দিল না। আমি জানি তুই খুব শান্ত আর বুদ্ধিমতী, তুই পারবি। বাপ মা মরা সৈকত খুব ভালো ছেলে, সে তোকে রানী বানিয়ে রাখবে। এখন তুই সম্মতি দিলেই আমি সৈকতের সাথে তোকে বিয়ে দিয়ে ঋণ মুক্ত হতে পারি। মাথা নিচু করে দাঁড়িয়ে বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। মনে মনে বললাম, নারীরা তার গরিব ভালোবাসার মানুষটিকে সুখে দুঃখে জীবনে চায়। তারা অচেনা কোনো রাজার রানী হতে চায় না গো বাবা। কিন্তু মুখে কিছুই বলতে পারলাম না। আমার নীরবতা দেখে বাবা বললেন, তুই রাজি না থাকলে আমি লজ্জাতে গলায় দড়ি দেব। আমি বাবাকে মানা করলাম না, কারণ মানা করেও লাভ নেই। বললাম, আমি রাজি। বাবা খুশিতে কেঁদে ফেললেন, আমিও কেঁদে ফেললাম। তবে তা ভালোবাসা হারানোর কান্না। ঝাঁঝা দুপুরে বুবুনকে কোলে নিয়েই সেগুন বাগানে গেলাম। গিয়ে দেখি আমার প্রেমিক সেখানে দাঁড়িয়ে আছে। আমি একটা কাশি দিতেই সে পেছনে ফিরে তাকালো। চুপচাপ মুখোমুখি দুজন কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। নীরবতা ভেঙে সে বলল, ডেকেছিস কেন? একটা কথা ছিল। বল। বাবা আমার বিয়ে ঠিক করেছে। শুনেছি। কিছু বলবে না? আমি তো বেকার, কি বলবো? আমি নিঃশব্দে কাঁদতে শুরু করলাম। হঠাৎ উৎসুক হয়ে আমার প্রেমিক বলল, আমার সাথে পালিয়ে যাবি শহরে? সেখানে গিয়ে কি করব? তুমি তো বেকার। একটা কাজ ঠিক জুটিয়ে নেব, দরকার হলে রিক্সা চালাবো। সময় তো মাত্র 2 দিন। এদিকে বুবুনের ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি না কি করব। বুবুনকেও সাথে নিবি নাকি? হ্যাঁ। কেন? বুবুন আমাকে মা ডাকে। দেখ, এইটুকু বাচ্চা নিয়ে পালানো সম্ভব নয়, আর আমি একজন বেকার মানুষ। ওর দুধ কেনার সামর্থ্যও আমার নেই। তাই তুই বুবুনকে তোর মায়ের কাছে রেখে দে। আমি বুবুনকে ছেড়ে থাকতে পারবো না গো। আমার প্রেমিক তখন গম্ভীর স্বরে বলল, তাহলে পালানোর ভাবনাটা বাদ দে। বুবুনকে বুকে আঁকড়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। বিয়ের দিন দুপুরে আমার প্রেমিক এসে জানলা দিয়ে উঁকি মেরে বলল, তোকে শেষবারের মতো দেখতে এসেছি। তোকে তো আমার বউ বানাতে পারলাম না, তাই অন্যের বউকেই দেখে পিপাসা মেটালাম। বউয়ের সাজে তোকে পরীর মতো লাগছে, সত্যিকারের পরী। সুখে থাকিস আমার রানী। আমি হতবাক হয়ে ওর কথাগুলো শুনলাম। বুকের ভেতরে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। তবুও কাঁদলাম না, ওর কথার জবাবও দিলাম না। আমার বিয়ে হয়ে গেল সৈকতদার সাথে। নীরবেই বিয়ে করে নিলাম। সৈকতদার সাথে আমার সংসার ভালোই চলছিল। ওর কাছে থাকতে থাকতে একদিন বুঝলাম দিদি ভাইয়ের প্রতি তার এই ঘৃণার কারণ হলো অধিক ভালোবাসা, যে ভালোবাসার ছিটেফোঁটাও আমার জন্য নেই। তবুও আমি বিনা বাক্যে সংসার করে চলেছি। বুবুনের বয়স 3 বছর হয়ে গেছে। বুবুনকে বুকে আঁকড়েই আমি বেঁচে আছি। এই 2 বছরে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু আমার জীবনটা বদলায়নি। মাঝরাতে যখন সৈকতদা অঘরে ঘুমায়, তখন আমার প্রেমিকের কথা
খুব মনে পড়ে আমাদের চুপি চুপি দেখা করার দিনগুলোর কথা। মাঝরাতে আমার কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কাঁদি না। কেন কাঁদছি সেই প্রশ্নের জবাবটাই যে আমার কাছে নেই। একদিন ভর সন্ধে বাতি জ্বালিয়ে রান্নাঘর থেকে উঠোনে নামতেই হঠাৎ দেখি উঠোনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আলো আঁধারিতেও আমার চিনতে ভুল হলো না, দিদি ভাই। বাতি হাতে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। বুঝে উঠতে পারলাম না কি বলবো। নীরবতা ভেঙে সে বলল, কেমন আছিস? আমার বুকের ভেতরে কেমন যেন পড়ে উঠল। তাকে দেখে আমি খুশি হতে পারলাম না। গম্ভীর স্বরে বললাম, কেন এসেছিস? বুবুনকে দেখতে এসেছি রে। দুধের বাচ্চাকে ফেলে যেদিন পালিয়ে গেছিলি সেদিন কোথায় ছিল তোর মাতৃত্ব? আমার ভুল হয়ে গেছে। আমি যার সাথে পালিয়েছিলাম তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। কথাটা বলেই সে মাথা নিচু করল। আমি ঝাঁঝালো স্বরে বললাম, আর তাই বুবুনের জন্য দরদ তোর উতলে উঠেছে, তাই না? তুই তো আমার বোন, এভাবে কেন বলছিস? বুবুন ঘরে আছে, দেখেই চলে যা। আমার থাকার কোনো জায়গা নেই, কটা দিন আমাকে এখানে থাকতে দে না বোন। আমি শুধুমাত্র বুবুনের কাছে থাকতে চাই। বুবুনের মা তো তুই, আমি বুবুনের মাসি হয়েই থাকবো না হয়? ওর কান্না দেখে আমার ভেতরটা কেঁদে উঠল। হাজার হলেও সে আমার বোন। হঠাৎ বাইরে থেকে সৈকতদা এসে উঠোনে দাঁড়াতেই দিদিকে দেখে চমকে উঠল। আমি সৈকতদাকে বললাম, দিদি ভাই কটা দিন এখানে থাকতে চায়, তাকে বলে দাও এটা তার বাড়ি নয়। সৈকতদার কথা শুনে দিদি ভাই তার পা ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সৈকতদা কিছু না বলে ঘরে চলে গেল। পাশের ঘরে দিদি ভাইকে থাকতে দিলাম। তার আবদারে বুবুনকে তার কাছে শুইয়ে দিলাম। রাতে আমার ঘুম এলো না। 3টে বছর ধরে বুবুনকে আমার কোলে ঘুম পাড়িয়েছি। আজ একা ঘুম আসবে কি করে? বিছানা থেকে নেমে বাতি জ্বালিয়ে পাশের ঘরে গেলাম। দেখলাম বুবুন দিদি ভাইয়ের কোলে ঢুকে ঘুমোচ্ছে। এটাই তোর আসল মা, আর ও তার সন্তান। কান্নায় আমার দম আটকে এলো। আমার ছেলেটা আর আমার নেই। এই ছেলের জন্যই আমি সেদিন আমার প্রেমিকের হাত ধরে পালাতে পারিনি। এই ছেলের জন্যই আমি 2 বছর ধরে একটা ভালোবাসাহীন সংসার করে চলেছি। অথচ আজ হেসে মিলিয়ে দেখছি এই ছেলেও আমার নয়। 1 সপ্তাহ ধরে দিদি ভাই এখানেই আছে। সে যে এখান থেকে যাবে না তা বুঝতে আর বাকি রইল না। সৈকতদার অনুভূতিও বদলে গেছে। সে আমার সামনে দিদি ভাইয়ের সাথে 2-1টা করে কথা বলে। দিদি ভাইয়ের খাওয়া দাওয়ার খোঁজ খবর নেয়। শুধু তাই নয়, তার কাছে দিদি ভাইয়ের গুরুত্ব আমার চেয়ে বেশি। আমি কিছু বলি না, সব চুপচাপ দেখেও না দেখার ভান করি। স্বামীকে ভাগ করা সহজ কাজ নয়। স্বামীকে ভালোবাসি আর নাই বাসি। বুবুন দিদি ভাইকে মা হিসেবে মেনে নেয়নি। মাঝরাতে বুবুনের ঘুম ভেঙে গেলে সে আমাকেই খোঁজে। সেদিন রাতে বুবুনের কান্না শুনে দৌড়ে ওই ঘরে গেলাম। বুবুনের কাছে যেতেই দিদি ভাই বলল, প্রথম 2-1 দিন বুবুন কাঁদবেই, অভ্যেস বলে কথা। কান্না শুনেই যদি দৌড়ে আসিস তবে বুবুনের অভ্যেস কি করে বদলাবে বল? 3টে বছর ধরে আমি বুবুনকে বুকে আঁকলে বড় করেছি। তাকে কাছে রাখা আমার অভ্যেস কিনা জানি না, তবে ভালোবাসি তাকে। দিদি ভাই বলল, দেখ আমি তো বুবুনের মা, আমার ছেলেটাকে কেড়ে নিস না রে। এই জীবনে তো আমার আপন বলে আর কিচ্ছু নেই। আমি ফিরে এলাম। দিদি ভাইয়ের জীবনে
কিচ্ছু নেই, সত্যি নিজের দোষে সব হারিয়েছে ও। কিন্তু আমার নিজের বলে আমার কি আছে? কি সে ঋণ শোধ করে চলেছি আমি। আজ রাতে ঘুম ভেঙে গেল, দেখি সৈকতদা ঘরে নেই। হ্যারিকেনের আলো বাড়িয়ে দেখলাম দরজা ভেজিয়ে দেওয়া। দরজা খুলতেই জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখলাম উঠোনের কোণে সৈকতদা আর দিদি ভাই দাঁড়িয়ে। ওদের মধ্যে কি কথা হচ্ছে শুনতে না পেলেও হঠাৎ করে সৈকতদার পা ধরে দিদি ভাইকে কাঁদতে দেখলাম পায়ে থেকে দিদি ভাইকে টেনে তুলে সৈকতদা বুকে জড়িয়ে নিল। হুট করেই আমার চোখে জল এসে গেল, সব ঝাপসা হয়ে গেল। আমি দরজা ভেজিয়ে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়েছি জানি না, আর কখন সৈকতদা এসে পাশে শুয়েছে তাও জানি না। পরের দিন রাতে খেতে দিয়ে সৈকতদা আর দিদি ভাইকে উদ্দেশ্য করে বললাম, দিদি ভাই ছিল না বলে এই সংসার সহ বুবুনকে আমি আগলে রেখেছি। সম্ভবত এখন আর তার প্রয়োজন নেই, তাই আমার ছুটি চাই। ওরা দুজনই খেতে খেতে থেমে গিয়ে আমার দিকে হতবাক দৃষ্টিতে তাকালো। আমি ম্লান হেসে বললাম, এক সংসারে দুই বোন থাকি কি করে? আমার তো মনে হয় দিদি ভাই এ বাড়ি ছেড়ে যাবে না, তাই আমার কথা শেষ হবার আগেই সৈকতদা বলল, শৈল কোথায় যাবে? তার যাবার কি কোনো জায়গা আছে? তুমি তাও বাপের বাড়িতে যেতে পারবে, কিন্তু শৈল তো তোমার বাবার বাড়িও যেতে পারবে না। সৈকতদার কথা শুনে আমি চুপ করে গেলাম। সত্যি তো, আমি আমার বাপের বাড়ি গিয়ে থাকতেই পারি। একটা মানুষকে কতটা ভালোবাসলে তার 7 খুন মাফ করে দেওয়া যায়। আমি তো সৈকতদার ভালোবাসার মানুষ নই। আমার প্রেমিকও তো আমাকে সেভাবে ভালোবাসেনি। শুনেছি আমার প্রেমিক নাকি আজও বিয়ে করেনি। আমি 2 বছর একজনের সংসার করার পর নির্লজ্জের মতো সেই প্রেমিকের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। আমার জীবনে আজ অবশিষ্ট কিচ্ছুটি নেই। আমি এতদিন ধরে পরের ঘর, পরের বর, পরের সন্তান আগলে ধরে বসেছিলাম। আজ সবকিছুর মালিক চলে এসেছে। সব ছেড়ে বুবুনকে বুকে আঁকড়ে বাঁচছিলাম। বুবুন ছাড়া এই বেঁচে থাকাটার কি মানে আছে? বুবুন ঘুমিয়ে আছে। ওর কপালে শেষ চুমুটা এঁকে দিতে গিয়ে বুঝলাম আমার ভেতরে কতটা তোলপাড় হচ্ছে। এতটাই তোলপাড় যে আমার শ্বাস আটকে আসছে। মনে মনে বললাম, সোনা মানিক আমার রাজপুত্র, আমার জাদুমণি, খুব ভালো থাকিস তোর আপন মায়ের কোলে। খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। দিদি ভাইয়ের হাতে তার সংসারের চাবিটা তুলে দিয়ে সদর দরজাতে যেতেই হঠাৎ দিদি ভাই পিছু ডেকে বলল, তোর জিনিসপত্রগুলো নিয়ে যাবি না? ম্লান হেসে বললাম, এই পৃথিবীতে আমার বলে তো কিচ্ছু নেই। কথাটা বলেই বাইরে বেরিয়ে এলাম। বাবা, তোমাকে ঋণমুক্ত করতে গিয়ে আমি আজ নিঃস্ব হয়ে গেছি। এই পৃথিবীতে আমার নিজের বলে অবশিষ্ট আর কিচ্ছুটি নেই। বাড়ি থেকে বের হয়ে পুকুর ঘাটে গিয়ে বসলাম। এই সেই পুকুর ঘাট যেটাতে একদিন দিদি ভাইয়ের শাড়ি ভেসেছিল। কিছুক্ষণ পর আমার শাড়িটাও এখানে ভেসে উঠবে, কিন্তু পার্থক্য একটাই, আমার শাড়ির সাথে আমার দেহটাও ভেসে উঠবে।